তোমার মনে থাকবে জিন্দালের ফেলে যাওয়া সেই 1400 একর জমির কথা, নেল্লোরে, অন্ধ্রপ্রদেশের নেল্লোরে চলে গেল জিন্দাল, 1400 একর শালবনির জমির কথা বলছি, যেখানে সৌরভ গাঙ্গুলি পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওখানে লৌহ ইস্পাত কারখানা উনি করবেন। সেটা স্পেনে, শুধু স্পেনে বলেছিলেন। দেখুন, স্পেনের এই ঘটনাটার পরেই তারপরে দুটো পরপর ইলেকশন হয়েছে। আমার বক্তব্যটা অন্য জায়গায়। 1400 একর জমি ছেড়ে কি সমস্যায় চলে গেলে নেল্লোরে, অন্ধ্রপ্রদেশের, সেখানে 9.44 একর জমিতে তারা একটা কারখানা গড়ে তুললেন। কিন্তু আমি বলছি ওয়েস্ট বেঙ্গল পেল না। দেউচা পাচামির ঘটনাও সাইডে রইল। আমি বলছি ওয়েস্ট বেঙ্গল কী থেকে বঞ্চিত হলো এভাবে আর কত? না, বঞ্চিত, আমি তো আপনাকে প্রথমেই বললাম, ইন্ডাস্ট্রিয়াল পলিসির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব ফেসিলিটি, যেসব মানে প্রসিজিয়ার্স আছে, সেগুলো থেকে তো পশ্চিমবঙ্গ বঞ্চিত। পশ্চিমবঙ্গ নিজের সামান্য বরাদের টাকাটুকু পায় না। যে সামান্য বরাদের টাকাটা পশ্চিমবঙ্গের পাওয়ার কথা, সেটা কি পশ্চিমবঙ্গ পাচ্ছে? আজকে 100 দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না। আজকে বেসিক ইকোনমিক যে টাকাগুলো, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টকে দেওয়া উচিত, মানে আজকে স্টেট গভর্নমেন্ট যে একটা ইন্ডাস্ট্রিকে হওয়ার জন্য কিছু এক্সট্রা জিনিস ফেসিলিটেট করবে, তার জন্য তো স্টেট গভর্নমেন্টের কাছে যথেষ্ট টাকা থাকা দরকার। আজকে সেই টাকাটা কেন্দ্র সরকার আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করছে কিসে, যে মানে স্টেট গভর্নমেন্টের টাকা থেকে 100 দিনের টাকাটা দিয়ে দেওয়া, যেটা কিন্তু কেন্দ্রের প্রকল্প। সে তো শুভেন্দু অধিকারী বলছে ইউসি দেয় না, তাই আমরা। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে না কেন? শুভেন্দু অধিকারী কে? আমার আর শুভেন্দু অধিকারীর মধ্যে কী পার্থক্য আছে? উনিও বাংলার নাগরিক, আমিও বাংলার নাগরিক। আমি যদি আজকে বলি যে শুভেন্দু অধিকারী চোর, সেটা যেমন শুনতে লাগবে, সেরকমই উনি যদি বলেন যে পশ্চিমবঙ্গ সরকার ইউসি দেয় না, সেটাও শুনতে একই রকম লাগছে। আজকের দিনে দাঁড়িয়ে উনি যে ইউসি দেন না বলছেন, একটা চিঠি দেখাক, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিফিকেশান দেখাক। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং, তিনি তো বলেছিলেন তিনি সিবিআইয়ের কাছে নাকি চিঠি লিখে বলবেন যেটা ইনভেস্টিগেট করা হোক। তিনি কত টাকা ঘুষ খেয়ে এই চিঠিটা লেখেননি, এটা জানা প্রয়োজন। গিরিরাজ সিংকে তো কেউ টাকা দিয়েছে, সেই জন্য তিনি সিবিআই করতে দেননি। তাহলে কে টাকাটা দিল? কেন সিবিআইকে ডিরেকশন দেওয়া হলো না? দেওয়া উচিত ছিল তো। তার মানে ভয় পেলেন, হয়তো দেখলেন যে শুভেন্দু অধিকারীর জেলাতেই এত টাকা খরচা, হয়তো শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। তো এই যে টাকাটা না দেওয়ার জন্য যে ইউসি দিচ্ছে না, এই কথাটা বলা, প্রধানমন্ত্রী বলছেন না কেন? প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে বলছেন কেন? প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন না কেন? প্রধানমন্ত্রী, যদিও উনি কোনোদিনও প্রেস কনফারেন্স করতে পারেন না, উনি আপনাদের ভয় পান, কিন্তু উনি প্রেস কনফারেন্স করে বলুক। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করতে পারেন, প্রেস কনফারেন্স ফেস করে বলুক যে না, এরকম হয়েছে, আমরা ইউসি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নিজের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট থেকে কেন বলছেন না যে কোনো ইউসি প্রদান করা হচ্ছে না বলে আমরা টাকাটা অফিসিয়ালি আটকে রাখছি? এটা বলতে পারে তো। ভয়টা কিসের? কাকে ভয়? মমতা ব্যানার্জিকে ভয়? মারবেন না তো মমতা ব্যানার্জি, রেঁধে খাওয়াবেন বলেছেন, আর কি। একদম আলোচনার শেষের দিকে চলে এসেছি আমি এসএসসি মামলায়। একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের কথায় চলে আসবো। প্রত্যেক ক্যাবিনেটের প্রত্যেকে নাকি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। চাকরি গেল শিক্ষকদের, আবার বহাল রইল, ফিরল যোগ্য অযোগ্য বাছা হলো না, চাল কাকর নেমে পড়লেন বিকাশবাবু এবং ফিরদৌস শামীম। আমি বলছি তারাই তো মামলাটা করলেন এবং সেই মামলার আমরা রায়ও পেলাম। বলছি এই যে আবার অযোগ্যরা স্কুলে গেল, সেই অযোগ্য শিক্ষকদের কাছে আবার তো পড়তে হবে, সেটা 8,000 হোক বা 5,000, কী হবে? আপনাদের মাধ্যমে যেসব লোকেরা এসএসসি এবং প্রাইমারির মামলায় মামলাকারী, তাদেরকে আমি বলছি টাউন হলের সামনে দাঁড়িয়ে চিরকুটে টাকা দেওয়া বন্ধ করুন। আপনারা যে চিরকুটে টাকা দেন 2,000, 3,000, 5,000 এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে যে কিছু লোক টাকা তুলে বলে আমরা উকিলকে পৌঁছচ্ছি, এই জিনিসগুলোকে নথিবদ্ধ করে নিজের লোকাল থানায় গিয়ে কমপ্লেন করুন। কারণ কি, এসএসসি দুর্নীতির আমার মনে হয় আরেকটা পার্টও আছে, যেটাকে আমি বলছি টাউন হল স্ক্যাম। এই যে টাউন হলের সামনে দাঁড়িয়ে অমুক উকিলের জন্য 2,000 টাকা করে দাও, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাও বলে যে একটা বিশাল দুর্নীতি চলছে, এই দুর্নীতিটা বন্ধ হওয়া দরকার। তাতে আমার ফ্যাটার্নিটির কিছু লোক গ্রেপ্তার হলে আমার কিছু করার নেই, আমি দুঃখ পাবো আমার ফ্যাটার্নিটি বলে, কিন্তু তাদের গ্রেপ্তার হওয়ার প্রয়োজনীয়তা আছে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু কি করে একই লোকের নামে বারবার মামলা হচ্ছে, কী পদ্ধতিতে টাকাটা উঠছে, এই যে এত লোক মামলা করছে, ধরুন আপনি দেখুন 1,000, 2,000, 4,000, 5,000, 26,000 লোক মামলা করছে, এই মামলা করার জন্য তো একটা প্রসিজিয়ার ওয়াইজ টাকাটা উঠছে। টাকাটা উঠছে কীভাবে? কী মাধ্যমে টাকাটা উকিলদের কাছে পৌঁছচ্ছে? ক্যাশে পৌঁছচ্ছে? যদি ক্যাশে পৌঁছয়, ধরুন একটা লোকের কাছে 10,000 লোক মামলা করতে এসছে, সেই 10,000 লোক যদি 3,000 টাকা করে দেয়, তাহলে কত টাকা হয়? সেই টাকাটা কি একটা উকিলের পক্ষে ক্যাশে নেওয়া সম্ভব? নিশ্চয়ই নয়। সে যদি ক্যাশে নেয় তাহলে সেটা বেআইনি তো। তাহলে এইটা নিয়ে কিন্তু একটা তদন্ত হওয়া দরকার। প্রশ্নটা করলেন বলে এটা বলে দিলাম। আচ্ছা, এবারে আসছি এসএসসির চাকরি চলে যাওয়ার কথায়।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় জজ সাহেব যখন দেখলেন যে এখানে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, সেখানে উনি কি করলেন, উনি বললেন আমি সিবিআই তদন্ত দিলাম। উনি কিন্তু দুর্নীতি হয়েছে ঘোষণা করলেন না। উনি কিন্তু বললেন না যে আমি দেখতে পাচ্ছি যে এই 4,000, 5,000, 6,000, 7,000 লোক বেআইনি। উনি বললেন যে আমার মনে হচ্ছে যে কোনো একটা গন্ডগোল আছে, তাই সিবিআই করা হোক। ঠিক, তদন্ত এখনো শেষ হয়নি, চার্জশিট পড়েনি। চার্জশিট মানে কিছু কিছু জায়গায় চার্জশিট পড়েছে, কিন্তু ফাইনাল চার্জশিট এখনও পড়েনি। ট্রায়াল এখনও কমেন্টস হয়নি, চার্জশিট এখনও আদালত অ্যাকসেপ্ট করেনি। চার্জশিট শেষ হয়ে ট্রায়ালে এটা সাব্যস্ত হয়নি যে কে টাকা দিয়েছে, কাকে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, তাতে কী গণ্ডগোল হয়েছে। যদি এই জিনিসগুলো না হয়ে থাকে, তাহলে আমি যোগ্য অযোগ্য বিচারটা করবো কী করে? এসএসসি তো সুপ্রিম কোর্টে শেষে গিয়ে জানালো 8,324 জন, কিন্তু এই তথ্য তো আগেও চাওয়া হয়েছিল, হাইকোর্টে দিল না। দেখুন, এই যে 8,324 জন এসএসসি বলেছে, আমি জানি না এসএসসি হলফনামা দিয়ে কি বলবে, নিশ্চয়ই আগামী দিনে বলবে, কিন্তু এসএসসিটা বলবে কি? এসএসসিকে যদি বলতে হয় যে এই 8,300 জন চাকরি চুরি করেছে, তাহলে তো তাকে প্রমাণ দিতে হবে যে এটা কীভাবে চুরি করেছে। এসএসসি পক্ষে এটা জানা সম্ভব? এটা কি হচ্ছে জানেন তো, জুডিশিয়ারি, মানে আমি জুডিশিয়ারিকে অসম্মান করছি না, প্রবলেমটা হচ্ছে যে আমরা আগে এন্ড রেজাল্টটা চুজ করে ফেলেছি। যে কোনো তদন্তের নিয়ম হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া করে আমি ক্রিমিনাল পর্যন্ত পৌঁছবো, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আমরা আগে ক্রিমিনাল ঠিক করেছি, ঠিক করে এবারে তদন্ত করছি। এটা বোধহয় সঠিক পথ হচ্ছে না। মার্কশিট ডেস্টার্ট যদি আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে আইদার ইনভেস্টিগেশনটা বন্ধ করে দিন, বলুন যে এসএসসি যা হলফনামা দেবে সেই হলফনামাটাকেই চার্জশিট বলে মেনে নেব। সেটা তো হচ্ছে না। যদি এসএসসির হলফনামা চার্জশিট না হয়, যদি এসএসসির হলফনামাটা কোনো ক্রাইমের আলটিমেট এবং ফাইনাল ফাইন্ডিং না হয়, তারপরেও যদি ইনভেস্টিগেশন চলতে হয়, তারপরেও যদি ট্রায়াল চলতে হয়, ক্রিমিনাল ট্রায়াল চলতে হয়, ক্রিমিনাল অ্যাপিলের জায়গা থাকে, তাহলে যতক্ষণ না ক্রিমিনাল পার্টটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যোগ্য অযোগ্য আমরা মার্ক করবো কী করে? কোনো একটা তো ছেড়ে দিতে হবে। আমি যদি বলি যে তুমি অযোগ্য, তুমি টাকা দিয়ে চাকরি নিয়েছো, তাহলে তোমার বিরুদ্ধে একটা ক্রিমিনাল প্রসিডিং হওয়ার কথা। সেটা যদি ইনিশিয়েটই না হয়, তাহলে আমি তোমাকে, এটা আমি কী করে, অন্য লোক কী করে এটা বলবে? সিবিআই তো তোমাকে এখনও খুঁজেই পাইনি। এসএসসির সঙ্গে এসএসসি যদি 8,000 লোকের লিস্ট দেয়, আমি জানি না, নিশ্চয়ই এসএসসির যারা অভিজ্ঞ উকিল আছেন তারা তো বলবেন, কিন্তু এসএসসি যখন 8,000 লোকের লিস্ট দেবে, সেই 8,000 লোকের লিস্ট যদি সিবিআইয়ের কাছে না থাকে, তাহলে আইদার সিবিআই তদন্ত করেনি, আর যদি সিবিআইয়ের কাছে থাকে তাহলে সিবিআই দিল না কেন? দুটো লিস্ট যদি ম্যাচ না করে, এসএসসির লিস্ট আর সিবিআই লিস্ট যদি ম্যাচ না করে, তাহলে অযোগ্য প্রমাণটা হবে কি করে? আর যখন ম্যাচ করবে তখন তো ক্রিমিনাল ট্রায়ালের মাধ্যমে এটা প্রমাণিত করতে হবে যে এই 8,000 লোক চুরি করেছিল। সেটা যদি না হয়, তাহলে তো আমাদের দেশের আইন ব্যবস্থাটাকেই আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা বোধহয় ঠিক হচ্ছে না। এই মুহূর্তে একেবারে বসে রয়েছি শ্রীরামপুরে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সামনেই ভোট, হাওড়াও আছে, বাকি হুগলি। আমি বলছিলাম ঠিক শ্রীরামপুরে কি বুঝছেন, ঘুরছেন রাস্তায়, কি বোঝা যাচ্ছে জনমানুষের হাওয়া ঠিক কোন দিকে? জনমানুষের হাওয়াটা হচ্ছে যে চতুর্থবারের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে নির্বাচন লড়বেন। একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য, বিজেপি প্রার্থী দিল না কেন আমি জানি না। বিজেপির উচিত ছিল শ্রীরামপুরে প্রার্থী দেওয়া, 41টা প্রার্থী দিয়েছে তারা সারা পশ্চিমবাংলায়, কিন্তু শ্রীরামপুরে যে প্রার্থী দিল না, এটা বোধহয় বিজেপির হয়তো স্ট্র্যাটেজি। কি বলছেন, রয়েছে তো? আমার মনে হয় না, রাস্তায় বেরিয়ে 4টে লোকে জিজ্ঞেস করলেও তারা আপনাকে বলতে পারবে না। বিজেপির প্রার্থী দেওয়া উচিত ছিল। তৃণমূল কংগ্রেসের ভয়ে প্রার্থীই দেবে না, এটা বোধহয় ঠিক হলো না। আর সিপিএম তো ফেসবুক ইউটিউবে খুব জোরদার আছে, কিন্তু ইলেকশন কমিশনিংয়ে লোক যাচ্ছে না, মক পোলিংয়ে কোনো লোক যাচ্ছে না। আরে লোক পাঠান। লোকটা না গেলে, যদি আপনি 108খানা টেবিল থাকে একটা কমিশনিংয়ের হলে, 3টে লোক পাঠাচ্ছে জানেন, যদি এই 3টে লোককে 108খানা জায়গায় ঘুরে ঘুরে সই করতে হয়, তাহলে তো ইলেকশন কমিশন মরে যাবে, সারা রাত জেগে থাকতে হবে। সিপিএম নিষ্ঠুর আমি জানি, কিন্তু এত নির্মম যে 808টা লোকের কাজ 3টে লোকের ঘাড়ে দিয়ে দিচ্ছে। দীপশিতার কথা বলছেন আমি জানি, কিন্তু উনি কিন্তু গর্ব করেন যে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার্স একদম দ্রুত গতিতে কাজ করেছিল, লাল জামা পরা সেই ছেলেগুলোর কথা, যা দিয়ে একেবারে সিপিএমের তরুণ ব্রিগেডটা তৈরি হলো। আমি বলছিলাম সেই রকম একটা ক্যান্ডিডেট কল্যাণবাবুর বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে সেই লাল ব্রিগেডকে কি একটুও চ্যালেঞ্জের মুখে মনে হচ্ছে না? তো সেই লাল ব্রিগেড কমিশনিংয়ে লোক পাঠাচ্ছে না কেন? অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছিলো, খুব কৃতজ্ঞতা রাখছি, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে আমি কোনো রাজনীতি দেখি না। কোভিডের সময় কোভিড নিয়ে কোনো রাজনীতিক কথা বলবো না,
কোভিডে সবাই সবার পাশে দাঁড়িয়েছে, এটাই কাম্য। কিন্তু সেই রেড ভলেন্টিয়াররা যারা কোনো সময় উত্তরপাড়ায় হয়তো ছিল, কোনো সময় শ্রীরামপুরে হয়তো ছিল, তারা আজকে যখন ইলেকশনের জন্য দীপশিতার পাশে দাঁড়িয়ে কমিশনিংয়ে যাওয়ার কথা, মক পোলিংয়ে যাওয়ার কথা, তখন নিজেদের দাদুদের পাঠিয়ে দিচ্ছেন কেন? তাও আবার 108 জন দাদু নয়, 3টে দাদু। তো বেচারা গরমের মধ্যে তো মরে যাবে। একটা অভিযোগ পেয়েছেন যে কোনো জায়গায় মক পোলিংয়ে কারোর বিরুদ্ধে কেউ কোনো থ্রেট করেছে? কেউ কোনো থ্রেট করেনি, কেউ কোনো অভিযোগ করেনি, এমনিই যাচ্ছে না। ওই রেড ভলেন্টিয়াররাও জানে যে ওই মক পোলিংয়ে গিয়ে বসে নিজেদের মক করার থেকে বাড়িতে বসে থাকা বেটার। নিশ্চয়ই তাই, তা নাহলে তো যেত। নিজের ক্যান্ডিডেটের প্রতি যদি তাদের আস্থা থাকতো, রেড ভলেন্টিয়ারদের যদি নিজের রেড ক্যান্ডিডেটের উপরে আস্থা থাকতো, তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট মক পোলিং, আমি এখন তো ইলেকশন হয়নি সেই জন্য মক পোলিং আর কমিশনিং নিয়েই বলছি, তো সেখানে যেত। আসলে দীপশিতা ধরের কমরেডটা কম রেড হয়ে গেছে, মানে কম লাল, একটু বেশি লাল হলে ভালো হতো। একদমই তাই। বাংলায় ঠিক আমি একদম স্পেসিফিক শেষ করব প্রসঙ্গ একটাই, যে বাংলায় তৃণমূলের ঠিক কটি আসন, কেননা উল্টো দিকে বিজেপি রয়েছে 35, বামেরাও 7-8টি আসনের দাবি, ঠিক কতগুলি আসন তৃণমূল? আমি বহু সাংবাদিকদের রিকোয়েস্ট করেছি, তারা কেউ আমাকে প্রোভাইড করেননি। আমাকে নরেন্দ্র মোদীর জ্যোতিষীর নাম্বারটা দিন, ফোন করে জেনে বলে দিচ্ছি। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। বাংলার মানুষ ভোট দেবে নিজেদের জন্য। বাংলার মানুষ দেখবে কে তাদের চাল দিচ্ছে, কে তাদের মেয়েকে স্কুলে পড়াচ্ছে, কে তার ছেলেকে সাইকেল দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য, কে তার মেয়ের বিয়ের টাকার খরচা দিচ্ছে, কে তার মাকে হাত খরচা দিচ্ছে, সেটা দেখে নিজেদের স্বার্থে ভোট দেবে। এবং আমি এই স্বার্থটার পাশে আছি। না না, অন্তত এখানে একটু মিস্টেক হয়ে গেল। নরেন্দ্র মোদীর জ্যোতিষীর নাম্বার চাইলেন, আমি তো কুণাল ঘোষের জ্যোতিষীর নাম্বারটা দিতে পারি, কারণ তিনিই কিন্তু প্রথম একটা ভবিষ্যৎবাণী করে বললেন 5 থেকে 11টা আসন বিজেপি পাবে, তার থেকে 30 থেকে 35টা আসন তৃণমূল পাবে, বাম কংগ্রেস শূন্য। তাহলে উনি এই হিসাবটা কোন আঙ্গিকে করলেন? কুণাল ঘোষ যে লেভেলে আছেন উনি বলতেই পারেন, আমি ওনার হিসেবটাই মেনে নিলাম। আমার ওনার হিসেবের সঙ্গে নিজের হিসেব দেওয়ার মতো আমি এত বড় রাজনৈতিকবিদ নই। আমি মনে করি যে এই যে কমেন্টগুলো করা যে এত সিট পাবে, এত সিট পাবে না, এটা মানুষের অপমান। মানুষকে আমি অপমান করতে রাজি নই। মানুষ সচেতন, মানুষ স্বার্থপর, আর এই স্বার্থপরতাটা প্রতি 5 বছরে একবার থাকা খুব দরকার। সেই জন্য কটা সিট পাবে সেটা ইম্পর্টেন্ট নয়, কত লোকের উপকার হবে সেটা ইম্পর্টেন্ট।